সুপ্রিয় দর্শক, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে মানব সম্পদ। পৃথিবীর দেশে দেশে দক্ষ ও প্রশিক্ষিত মানব সম্পদের ব্যাপক চাহিদা রয়েছে আমরা জানি। আর আমাদের আছে প্রায় 16 কোটি মানুষের 32 কোটি হাত। এই হাতগুলোকে যদি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আমরা দক্ষ হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর কোনো শক্ত কাজ নয়। এই প্রেক্ষাপটে আজ আমরা কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক জনাব অশোক কুমার বিশ্বাস। তিনি সরকারের একজন অতিরিক্ত সচিবও, এবং আমাদের সাথে রয়েছেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সম্মানিত প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব জনাব মোহাম্মদ ইমরান। আমি শুরুতেই কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক মহোদয়, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে কারিগরি শিক্ষার কোন অবস্থান আমরা করছি? জাতীয় শিক্ষানীতি 2010 বর্তমান সরকারের এক অনবদ্য সংযোজন। এই জাতীয় শিক্ষানীতির কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে যে সার্বজনীন শিক্ষার কথা, যেটি জাতীয় শিক্ষানীতি আমাদেরকে নতুন অনুপ্রেরণায় আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। জাতীয় শিক্ষানীতি 2010 আমাদেরকে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যমে পরিচিত করার শক্তি জুগিয়েছে, নতুন উৎসাহে পথ চলার অনুপ্রেরণা জুগিয়েছে। আমরা জাতীয় শিক্ষানীতির আদলে কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের এই অগ্রযাত্রায় কারিগরি শিক্ষার যে অভিযাত্রা শুরু হয়েছে, এটি নিতান্তই বাংলাদেশের জন্য অত্যন্ত আশীর্বাদ স্বরূপ। এই লক্ষ্যে আসলে আমরা কি করছি কারিগরি শিক্ষাকে আরও বেশি মানসম্পন্ন করার জন্য, সম্প্রসারিত করবার জন্য, কিংবা এর শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি করবার জন্য? অ্যাকচুয়ালি কারিগরি শিক্ষা ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজটি করা দরকার সেটা হলো আমাদের এনরোলমেন্ট বৃদ্ধি করা দরকার। এখানে ভর্তির সংখ্যা আরও অনেক বেশি বাড়ানো দরকার, যে কারণে 2010 সালে জাতীয় শিক্ষানীতি প্রণীত হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের কারিগরি শিক্ষাক্ষেত্রে ভর্তিচ্ছু ছাত্রছাত্রীর সংখ্যা বা শিক্ষার্থী ভর্তির সংখ্যা অনেক গুণ ইতিমধ্যে বৃদ্ধি পেয়েছে। 2010 সালে যখন কারিগরি শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির আলোকে আমাদের টার্গেট রয়েছে 2020 সাল নাগাদ আমাদেরকে 20% এনরোলমেন্ট অ্যাচিভ করতে হবে, অর্জন করতে হবে। আমরা ইতিমধ্যে অনেকটা পথ আমরা অতিক্রম করে এসেছি এবং ইতিমধ্যে কারিগরি শিক্ষাক্ষেত্রে ভর্তির অনেক উন্নতি হয়েছে এবং আশা করছি 2020 সাল নাগাদ আমরা 20% অর্জন করতে সম্ভব হব। এবং এই লক্ষ্যে আপনারা যেসব কার্যক্রম গ্রহণ করেছেন সরকার থেকে, তার মধ্যে সবচেয়ে ভিজিবল কার্যক্রমটি আমাদের চোখে পড়ে যে স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট আপনারা বাস্তবায়ন করছেন। এই প্রকল্পের সম্মানিত প্রকল্প পরিচালক আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে জানতে চাইব কী কী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এবং আপনারা মূল কাজগুলো কী করছেন? বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ, এর সম্প্রসারণ এবং গুণগত মান বৃদ্ধির মাধ্যমে যুব সমাজকে দক্ষ করে কর্মসংস্থানে নিয়োজিত করে দারিদ্র্য বিমোচন তথা অর্থনৈতিক উন্নয়নই অর্জন করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখে এই প্রকল্প থেকে বিভিন্ন ধর্মী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশে কারিগরি শিক্ষার যে মূল প্রতিষ্ঠান সেটাকে আমরা বলি পলিটেকনিক ইনস্টিটিউট। বাংলাদেশের 93টি পলিটেকনিক ইনস্টিটিউটকে এই প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে স্টাইপেন্ড। যেসব ছেলেমেয়েরা এখানে পড়াশোনা করে তারা মাসিক 800 টাকা হারে স্টাইপেন্ড প্রাপ্ত হয়। যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তারা এটা পাচ্ছে। সিমিলারলি এই শিক্ষার মান বৃদ্ধির জন্য আমরা শিক্ষকদের প্রশিক্ষিত করছি দেশে এবং বিদেশে। দেশের মধ্যে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। আপনি জানেন যে বাংলাদেশে টিটিসি টেকনিক্যাল ট্রেনিং কলেজ, সেখানে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং দেশের বাইরে সিঙ্গাপুরে একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান যাকে বলা হয় নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানেও আমরা আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। ইত্যবসরে প্রায় 300 শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
শিক্ষার্থীদের জন্য সরাসরি উপকারের একটি পয়েন্ট আপনি বলেছেন বৃত্তি, এছাড়া শিক্ষার্থী বা প্রশিক্ষণার্থীদের জন্য আর কোনো সুযোগ আপনারা দিচ্ছেন প্রকল্প থেকে? আমরা শিক্ষার্থীদের শুধু গুণগত শিক্ষার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না। আমরা চাচ্ছি তারা পাশ করার পর যেন তারা একটা ভালো চাকুরি পায়। তার জন্য সেই ইন্ডাস্ট্রির সাথে একটা ইন্ডাস্ট্রির আমরা একটা সম্পর্ক স্থাপনের কার্যক্রম এই প্রকল্পের মাধ্যমে করা হচ্ছে। একটা জব প্লেসমেন্ট, একটা সেল প্রতিটি প্রতিষ্ঠানেই স্থাপন করা হয়েছে এবং ছেলেমেয়েরা যেন আধুনিক মানসম্পন্ন শিক্ষা পায় তার জন্য ইন্ডাস্ট্রি চাহিদা মাফিক ল্যাবরেটরিগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে এবং ল্যাবরেটরিগুলো উন্নত করার জন্য বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হচ্ছে। ল্যাবরেটরিতে কাঁচামাল যোগান দেওয়া হচ্ছে এবং ছেলে মেয়েদেরকে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ট্যুর, তাদেরকে স্কিল কম্পিটিশান, তাদেরকে জব ফেয়ার, এসব জায়গায় তাদেরকে সংযুক্ত করা হচ্ছে। সংক্ষিপ্ত প্রশিক্ষণের একটি জায়গাও আপনারা অ্যাড্রেস করছেন, সুযোগ সুবিধা করে দিচ্ছেন অল্প শিক্ষিত ছেলে মেয়েদের জন্য। সেই সুযোগটি কি এবং কিভাবে তারা পাচ্ছে? বাংলাদেশে সরকারি বেসরকারি 64টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের স্টেপ প্রকল্পের সাপোর্ট চলমান রয়েছে। এই প্রকল্পের আওতায় প্রায় 32টি ট্রেডে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের উপর প্রশিক্ষণ দেওয়া হয় এবং যারা এখানে ভর্তি হয় তাদের কোনো অর্থ ব্যয় করতে হয় না। তারা 6 মাস ব্যাপী প্রশিক্ষণ নিতে পারে। অধিকন্তু তাদেরকে 700 টাকা হারে প্রতি মাসের জন্য স্টাইপেন্ড দেওয়া হয়। যারা অষ্টম শ্রেণী পাস তারাই কিন্তু এই প্রশিক্ষণটা নিতে পারে এবং কর্মজীবনে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। এই যে ছেলেমেয়েরা প্রশিক্ষণ গ্রহণ করছে, তারপরে তারা কি ধরনের কর্মজীবনে প্রবেশ করছে, কি ধরনের সুযোগ সুবিধা তারা পাচ্ছে, নিজের জন্য এবং পরিবারের জন্য কি করতে পারছে? তারা আমাদের পরিসংখ্যানে দেখা যায় যে যারা এই ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে বের হয় তার 6 মাসের মধ্যেই 41% ছেলে মেয়েরাই কিন্তু চাকুরি পেয়ে যায়। কেউ কেউ সহযোগও কিন্তু প্রতিষ্ঠান গড়ে তুলে এবং দেখা যাচ্ছে যে আত্মকর্মসংস্থানের মাধ্যমে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে প্রশিক্ষণ শেষে কেউ কেউ চাকরি যেমন করতে পারে, তেমনি নিজের আত্মকর্মসংস্থানের জন্য একটি দোকান বা ওয়ার্কশপও করতে পারছে, আবার সেই কাজটি চালিয়ে নেওয়ার জন্য সে আরও একাধিক কর্মীকে সাথে নিতে পারছে। চমৎকার একটি উদ্যোগ। কর্মসংস্থানের এই বিষয়টিতে আরেকটু বিস্তারিত জানবার জন্য আমরা মহাপরিচালক মহোদয়ের কাছে যেতে চাই। এই শিক্ষার গুণগত মানের দিকটি আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে, এবং তারপরে জানতে চাইবো যে শিক্ষার্থীরা কর্মজীবনে কিভাবে প্রবেশ করছে, কি সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা এই বিষয়টির লক্ষ্য রেখে সরকারের পক্ষ থেকে আমরা বিভিন্নমুখী কার্যক্রম হাতে নিয়েছি। দেশের অভ্যন্তরে, দেশের বাইরে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি আমরা গ্রহণ করছি। ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে আপনি শুনেছেন, পিডি মহোদয় বলেছেন যে সিঙ্গাপুরে প্রায় 450 জন শিক্ষককে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করছি। আমরা পার্শ্ববর্তী দেশ ভারতেও আমরা কিছু শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে তাদের দক্ষতা বৃদ্ধির জন্যে, তাদের ওয়েল ট্রেন করার জন্যে আমরা প্রায় অনেক শিক্ষককে আমরা পাঠানোর জন্য আমরা ভাবছি, সেই বিষয়টিও ভাবছি। ইনস্টিটিউট এবং ইন্ডাস্ট্রির মধ্যে লিঙ্কেজের জায়গাটি, সম্পর্কের জায়গাটি, হ্যাঁ, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ইতিমধ্যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউশন লিঙ্কেজ তৈরি করার জন্য প্রত্যেকটি পলিটেকনিক ইনস্টিটিউট, আপনি জানেন যে আমাদের 49টি এখন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট আছে, আমাদের 64টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আছে। ইনস্টিটিউশন পর্যায়ে ওই এলাকার শিল্পোদ্যোক্তাদেরকে সাথে নিয়ে আমাদের শিক্ষার্থীরা যাতে হাতে কলমে শিক্ষা লাভ করতে পারে, তার জন্য আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউশন লিঙ্কেজ তৈরি করে যারা যেন হাতে কলমে তারা শিল্প বান্ধব একটি শিক্ষা তারা যেন গ্রহণ করতে পারে। কিছুদিন আগেও শোনা যেত কারিগরি শিক্ষা কিছুটা অবহেলিত আমাদের সমাজে, এবং এই শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের স্বল্পতাও রয়েছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? আমরা এইসব বিষয়গুলো অ্যাড্রেস করার জন্য এখানে সরকারের একেবারে পরিপূর্ণ সদিচ্ছায় আমরা ঢেলে সাজানোর একটা উদ্যোগ গ্রহণ করেছি। ইতিমধ্যে স্টেপ প্রকল্প থেকে 1200 শিক্ষককে বিভিন্ন প্রতিষ্ঠানে টিএসসি এবং পলিটেকনিক ইনস্টিটিউটে 1200 শিক্ষক নিয়োগ করা হয়েছে। আমরা NTVQF প্রথা চালু করে যাতে করে আমাদের দক্ষতা মান বাড়ানো যায়, তার জন্য কিন্তু NTVQF অর্থাৎ জাতীয় দক্ষতা উন্নয়ন পরিমাপ, এটি নিশ্চিত করার জন্যে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড তারা কাজ করছে। আমরা নতুন করে কোর্স কারিকুলাম রিমডেলিং করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা BTEB অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল কারিগরি বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের যে অর্গানোগ্রাম আছে সেটাকে একটি নতুন আঙ্গিকে আমরা আপডেট করার আমরা চেষ্টা করছি।
আমরা 23টি বিশ্বমানের ওয়ার্ল্ড ক্লাস পলিটেকনিক ইনস্টিটিউট করার আমরা উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ভারতের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়েছে, যার আওতায় 1 লক্ষ নতুন শিক্ষার্থী ভর্তি করার জন্যে আমাদের একটি সমঝোতা হয়েছে। ইতিমধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমাদের 800 কোটি টাকার একটি সমঝোতা চুক্তি হয়েছে। সব মিলিয়ে কারিগরি শিক্ষাকে একটি নতুন আঙ্গিকে দেশবাসীর কাছে পরিচয় করে দেওয়ার জন্যে, শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্যে, অভিভাবকদেরকে কারিগরি শিক্ষায় তাদের সন্তানদেরকে আরও বেশি অনুপ্রাণিত করার জন্যে আমরা কিন্তু এরকমভাবে কাজ করি। চমৎকার কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয়, বিভিন্ন পেশায় দক্ষ মানুষদেরকে, যাদের স্বীকৃতি নেই, সামাজিক স্বীকৃতি নেই বা সার্টিফিকেট নেই, তাদেরকে এক ধরনের সার্টিফিকেশনের আওতায় আনবার চেষ্টা করেছেন। এই বিষয়টি সম্পর্কে দর্শকদের ব্যাপক আগ্রহ রয়েছে, যদি একটু বিস্তারিত বলেন। যারা সমাজে অবহেলিত, বঞ্চিত, তারা দেখা যাচ্ছে যে খুব অল্প বয়সে বিভিন্ন কাজে নিয়োজিত হয়, তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় না। পরবর্তীতে তারা কাজ করে করে কিন্তু অভিজ্ঞতা সঞ্চয় করে, কিন্তু তাদের অভিজ্ঞতার কোনো সনদের ব্যবস্থা, সনদায়ন যেটাকে বলে সার্টিফিকেশনের কোনো সুযোগ ছিল না। এই প্রকল্পের মাধ্যমে সেই সুযোগটি তৈরি হয়েছে। ইত্যে বছরে আমরা সারা দেশে 10টি পূর্ব অভিজ্ঞতার সনদ কেন্দ্র, যাকে আমরা বলি আরপিএল সেন্টার, এখানে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে বিভিন্ন ট্রেডে, উদাহরণস্বরূপ আমি বলতে পারি যেমন অটোমোবাইল ওয়ার্কশপে যারা কাজ করে, কিংবা টেইলারিং হাউজে কাজ করে, কিংবা অন্যান্য জায়গায় যারা কাজ করে, তারা এখানে এসে 3 দিনের একটি প্রশিক্ষণের মাধ্যমে তারা সনদটি সংগ্রহ করতে পারে তাদের যোগ্যতা অনুযায়ী। এবং এটা আমাদের জাতীয় যোগ্যতা পরিমাপ, যেটা আমাদের ডিজি মহোদয় বললেন যে NTBQF এর আওতায় এটা বিভিন্ন লেভেলে এটা পরিমাপ করা হয়। তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে সেই পরিমাপ বিবেচনা করে কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদেরকে সনদ দেওয়া হয়। এবং এটা কিন্তু জানেন, এটা তাদের জন্য একটা সামাজিক স্বীকৃতি। তারা শুধু দেশের মধ্যে এই স্বীকৃতি ব্যবহার করবে না, তারা আন্তর্জাতিকভাবেও কিন্তু এই সনদটি ব্যবহার খুব ভালো। এটার প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে যদি একটু বলেন। আমরা প্রতি মাসেই আমরা এটা একটা বিজ্ঞাপন দেই জাতীয় দৈনিক পত্রিকায়, এবং এই বিজ্ঞাপনে আমরা উল্লেখ করি যে কোন কোন কেন্দ্রে এই সনদায়নের ব্যবস্থা রয়েছে এবং তারা কি কি সুযোগ সুবিধা এখান থেকে পাবে। মূলত এখানে যারা আসে তাদের কিন্তু কোনো আর্থিক ব্যয় করা লাগে না, উপরন্তু তাদেরকে আমরা প্রশিক্ষণ বাবদ আসা যাওয়ার খরচ এবং তাদেরকে আমরা খাওয়ার খরচও আমরা এই প্রকল্পের মাধ্যমে নির্ভর করি, এবং তাদের যে সনদায়নের জন্য যে ফি সেটাও দেওয়া লাগে না, সেটা এই প্রকল্পের মাধ্যমে কারিগরি বোর্ডকে প্রদান করা হয়। মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, আপনার কাছে আবার ফিরে আসতে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ালেখা শেষ করার পরে তারা আসলে কোথায় যাবে? কেউ কর্মজীবনে যাবে, কেউ যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, তাদের সুযোগের জায়গাটি কেমন? যারা ডিপ্লোমা কোর্স গ্রহণ করছে তারা যে শুধুমাত্র ডিপ্লোমা হয়েই থাকবে এমনটি ভাবনা সরকারের মাঝেও নেই। তাদের উচ্চশিক্ষার পথ প্রসারিত করা আছে। ইতিমধ্যে যারা উচ্চশিক্ষায় প্রত্যাশী বা উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক তাদের জন্য ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটা গাজীপুরে স্থাপিত, সেখানে সেই সুযোগটি আছে। আর ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে, সরকারের উদ্যোগে কারিগরি শিক্ষার প্রচার প্রসার ও সম্প্রসারণে ইতিমধ্যে দেশে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপিত হয়েছে। আমাদের পরিকল্পনায় আছে যে অতি শীঘ্রই এসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে ডিপ্লোমা হোল্ডার যারা আছে, ডিপ্লোমা ডিগ্রিধারী, তাদেরকেও উচ্চশিক্ষার পথ সুগম করার জন্যে আমাদের পরিকল্পনায় আছে যে অতি শীঘ্রই তাদেরকে এসব প্রতিষ্ঠানে তাদের গ্র্যাজুয়েশন কোর্স করার সুযোগ সৃষ্টি করা হবে। একটু আগে যেমনটি শুনছিলাম যে কারিগরি শিক্ষা গ্রহণ করে কেউ বেকার থাকে না, তো সেই কথাটি কি আমার দেশের আপামর জনগণ, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষকে আমরা জানাতে পেরেছি কিনা, বা এই লক্ষ্যে আমাদের কোনো কার্যক্রম আছে কিনা? কারিগরি শিক্ষাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যে সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, অধিদপ্তরের পক্ষ থেকে, সরকারি প্রতিষ্ঠান কিংবা বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সকলের উদ্যোগে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। আপনি জানেন যে উন্নত দেশসমূহে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট কোনোভাবেই 50% বেশি নয়। জি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, এ সমস্ত দেশে কিন্তু কারিগরি শিক্ষার হার কারোর 60%, কারো 65%, কারো 70%। আমরা আশা করছি 2020 সাল নাগাদ আমরা 20% এক্সিড করে যাব, এবং সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে আরও জনপ্রিয়, এটার আরও প্রচার প্রসার এবং উন্নয়নের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়, সচিব মহোদয় এবং আমরা যারা এই অঙ্গনে কাজ করে যাচ্ছি,
আমরা প্রত্যেককেই একযোগে এক লয়ে এক তালে কাজ করে যাচ্ছি যে বাংলার প্রতিটি ঘরে ঘরে যেন আমরা কারিগরি শিক্ষার এই মেসেজটা পৌঁছে দিতে পারি। এই শিক্ষার মাধ্যমে আমাদের যে উদীয়মান যুব সমাজ আছে তারা প্রশিক্ষিত হবে, তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হবে। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে প্রতি বছর প্রায় 5 লাখ লক্ষ্যমাত্রাকে সামনে নিয়ে আমাদের দক্ষ জনশক্তি বিদেশের মাটিতে তাদেরকে পাঠানো হচ্ছে। এ পর্যন্ত প্রায় 1 কোটি বাংলাদেশের জনশক্তি বিদেশে কাজ করছে এবং প্রতি বছর এটার ফরেন রেমিটেন্স আমাদের জমা হচ্ছে প্রায় 15 বিলিয়ন আমাদের এখান থেকে রিটার্ন। এবং আমাদের যারা বিদেশে যাচ্ছেন তারা যদি আরো দক্ষ এবং প্রশিক্ষিত হয়ে যান তাহলে নিশ্চয়ই আমাদের রেমিটেন্সের পরিমাণ আরো বাড়বে। আমরা আসলে আপনার আগের কথা রেশ ধরে প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে একটু আসতে চাই যে কারিগরি শিক্ষার গুরুত্ব, প্রয়োজনীয়তা এবং এর সুযোগ সুবিধা, এই তথ্যগুলো আমার দেশের সাধারণ মানুষকে জানানো আজকের দিনে খুবই প্রয়োজন। সে লক্ষ্যে প্রকল্প থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছি। প্রথমত বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন, টেলিভিশনে বিভিন্ন ধরনের টেইলরিং বিজ্ঞাপন, তারপর গ্রাম পর্যায়ে সভা, সেমিনার এবং কালচারাল প্রোগ্রাম, তারপর আমাদের যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, আমাদের যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে, সেখানেও বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম করে আমরা চাচ্ছি যে দেশব্যাপী কারিগরি শিক্ষার প্রচার করার জন্য। এবং আমরা চাই যে এই প্রকল্পের মাধ্যমে কারিগরি শিক্ষার আলো ঘরে ঘরে জালো, এই স্লোগান নিয়ে কিন্তু আমরা কাজ করছি। চমৎকার একটি স্লোগান। আমরা এই লক্ষ্যকে যদি অর্জন করতে চাই তাহলে আমার মনে হয় যে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোক্তা, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকেও এগিয়ে আসবার একটি সুযোগ সৃষ্টি হওয়া প্রয়োজন। সে লক্ষ্যে আপনারা কি করছেন বা কিভাবে দেখছেন বিষয়টিকে, সরকারি বেসরকারি উদ্যোগকে? পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমেই কিন্তু কারিগরি শিক্ষা আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বাংলাদেশে বর্তমানে সরকারি পলিটেকনিকের সংখ্যা মাত্র 49টি, যেটা কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন। এছাড়া বিএমইটির অধীন আরও 5টি রয়েছে, বাকিগুলো কিন্তু সব বেসরকারি। বাংলাদেশে প্রায় 400-র উপরে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। উভয় ক্ষেত্রেই কিন্তু সাপোর্ট দেওয়া হচ্ছে যাতে করে একটা হলিস্টিক ম্যানারে বাংলাদেশে কারিগরি শিক্ষার একটা সম্প্রসারণ এবং গুণগত মান অর্জন করা হয়। এই গুণগত মানের জায়গাটিতে আমি আসলে মহাপরিচালক মহোদয়ের কাছে আসতে চাই যে বিশ্ব শ্রম বাজারের প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের শুধু কারিগরি শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করলে চলবে না, সেটি হতে হবে মানসম্পন্ন। এই মানসম্পন্ন কারিগরি শিক্ষা নিশ্চিত করবার জন্য আপনারা আর কি পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন? দেখুন, দক্ষতা এবং প্রশিক্ষণ যে কোনো পেশার জন্য অত্যন্ত অপরিহার্য। আমাদের দেশের ক্ষেত্রেও যতগুলো ট্রেড অ্যান্ড টেকনোলজি নিয়ে আমরা কাজ করছি, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড, বিএমইটি, এই সকল প্রতিষ্ঠান কিন্তু তাদের অবস্থান থেকে স্ব প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দক্ষতা এবং প্রশিক্ষণের জন্যে তারা তাদের কার্যক্রম গ্রহণ করে যাচ্ছে। একটা কথা এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ্য যে বাংলাদেশে দক্ষতা এবং প্রশিক্ষণ কার্যক্রমকে একটি উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য 2011 সালে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি প্রণীত হয়েছে। এবং এটাও বিশেষভাবে উল্লেখ্য যে এনএসডিসি, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় দক্ষতা উন্নয়ন পরিষদ, এটা কিন্তু বর্তমান সরকারের আমলেই প্রণীত হয়েছে। এবং তারা এই এনএসডিসি 22টি মন্ত্রণালয়ের দক্ষতা এবং প্রশিক্ষণ কার্যক্রমকে সমন্বিত আকারে পরিচালনার জন্য তারা কিন্তু নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। অদূর ভবিষ্যতে কারিগরি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় হবে। আমাদের যুব সমাজকে আমরা কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে পারবো এবং দেশের অর্থনীতির বুনিয়াদ সৃষ্টির ক্ষেত্রে, দেশের অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই দক্ষ জনসম্পদ একদিন একটা বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আমি দৃঢ়ভাবে তা বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে প্রকল্প পরিচালক মহোদয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি।